আসসালামু আলাইকুম। আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা, ভারত বাংলাদেশ সম্পর্কে অশ্লীল সংকেত। ভারতীয় ভিসা সেন্টার বন্ধ কেন হঠাৎ? এটা কি স্থায়ী নাকি সাময়িক? যারা হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়ছেন এই খবরটা শুনে, ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশে বন্ধ হয়ে গেল। খবরে বলা হচ্ছে যে দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দুপুর 2টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো হচ্ছে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর 2টায় বন্ধ হয়ে যাবে। নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, আজ যাদের ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরবর্তী তারিখে নতুন স্লট প্রদান করা হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ নোটিশটি এটাই বলছে যে এটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থায়ী নয়। এটা কেন বন্ধ ঘোষণা করা হলো? আজকে জুলাই ঐক্য নামে একটি সংগঠনের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রয়েছে আজ বিকেলে, যার দরুন ভারতীয় হাই কমিশনার তাদের অধীনস্থ ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেল 3টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আগে মঙ্গলবার গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবারের কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। মার্চ টু ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন। ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন কোথায় অবস্থিত? পার্ক রোড, বারিধারা, গুলশান থানার অধীনস্থ বারিধারা। আর ভিসা সেন্টারটা কোথায় অবস্থিত? যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টার বন্ধ করে দিল। ভারতীয় হাই কমিশন কি বন্ধ করেছে? তারাও বন্ধ এক প্রকার। আজকে মনে হচ্ছে এটা সাময়িক বন্ধ, কিন্তু এটা যদি কদিন পরে শোনেন যে স্থায়ী ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তাহলে কি অবাক হবেন? আমি কিন্তু অবাক হচ্ছি না, কারণ সত্যিকার অর্থে ভারত বাংলাদেশ সম্পর্ক একদম চূড়ান্ত বিচারে এক অশনি সংকেত দেখছি আমি। এবং আজকে আরো একটি খবর আছে, বাংলাদেশের হাই কমিশনার নয়াদিল্লিস্থ বাংলাদেশের যিনি প্রতিনিধি আছেন রিয়াজ হামিদুল্লাহ, সেই রিয়াজ হামিদুল্লাহকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। গত 15 ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। ঠিক তেমনি আজকে রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের যিনি প্রতিনিধি, তাকে তলব করেছে। অর্থাৎ তলব পাল্টা তলব চলছে এবং বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উস্কানি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো আর নতুন করে আমরাও কথা বলছি 2-1 দিন যাবতে। ভারত থেকে উস্কানিমূলক তেমন কোনো কথাবার্তা কি শুনেছেন ভাই? আপনি ধর্ম করেন, কর্ম করেন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত বিচারে ভারত থেকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, হামলা, আক্রমণ কোনো কিছু শুনেছেন? শোনেননি। কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশ থেকে গত 1.5 বছরে আমরা নিজেরা উস্কানি দিচ্ছি প্রতিনিয়ত, এবং সাম্প্রতিক কয়েকদিনে আরো দেখলেন নানা রকম উস্কানি। আর্মি অফিসারদের কথা বলা হচ্ছে এই কর্মসূচিতে, রিটায়ার্ড আর্মি অফিসাররা অংশগ্রহণ করবেন। আর্মি অফিসাররা প্রতিনিয়ত উস্কানি দেন, সরকার নিজে উস্কানি দেয়।
ইউনূস সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবও ভারতকে উস্কানি দিয়েই ক্ষমতায় এসছেন। মানে সবকিছু মিলে একটা অস্বস্তিকর অবস্থা। আবার আজকে একটা নতুন খবর, ওই যে মুখে বলে যে ভারতের 7 রাজ্যকে আলাদা করে দেবে, এই খবরের বাস্তবায়নের একটা আলামত ভারতের গোয়েন্দা সূত্র থেকে খবর যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম প্রধান নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন এবং ঢাকায় বাংলাদেশের তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড ছিল, তিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তিনি কারাগারে নেই, কিন্তু বাংলাদেশ সরকার তাকে ধরে এনে কারাগারে ঢোকাননি। তিনি রাজকীয় হলে এই মুহূর্তে বাংলাদেশে বসে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছে। গতকালকেই এই যে নব্য রাজনৈতিক দল এনসিপির নেতা বলেছেন যে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। এই নেতা কি জানতেন যে অলরেডি আছে? সেটাই কি মুখ দিয়ে প্রকাশ করে ফেললেন যে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে? পরেশ বড়ুয়া বিচ্ছিন্নতাবাদী এবং তারই অংশ হিসেবে পরেশ বড়ুয়াকে আশ্রয় দেওয়া হয়েছে এবং আরো অন্যান্য বিচ্ছিন্নতাবাদীদেরই আশ্রয় দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এবং আজকে রিয়াজ হামিদুল্লাহকে ডাকবার বা তলব করবার অন্যতম কারণ হতে পারে এই যে 7 রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবার কথা, কিংবা ভারতীয় দূতাবাস অভিমুখে লং মার্চ, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ইত্যাদির প্রেক্ষিতে এই তলবটা হতে পারে। এই যে 7 রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবার বাংলাদেশের দাবি বা বাংলাদেশের বক্তব্যের প্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু হুঙ্কার দিয়েছেন গত পরশু। সবকিছু মিলিয়ে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে আমি আসলে অশনি সংকেত দেখছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন মাত্র কয়েকদিন পরে হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই নির্বাচনের আগেই হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। যদি হয়েও যায় অবাক হবার কিছু থাকবে না, কারণ দিনকে দিন যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে আমি অবাক হব না হঠাৎ করে যদি ভারত সরকার ঘোষণা করে যে বাংলাদেশ দূতাবাস আমরা বন্ধ করে দিলাম, বাংলাদেশের সাথে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলাম। আমি গতকালকের একটি কন্টেন্টেও আহ্বান জানিয়েছি যে আপনারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, যাবতীয় সম্পর্ক ছিন্ন করুন, কারণ আপনারা এই মুহূর্তে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, রাজনৈতিক দল যারা, তারা অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তাদের কাছে আপনারা মাথা ব্যথার কারণ হয়েছে। বাংলাদেশকে নিজের মতো চলতে দিন। আজকে বড় পরিতাপের বিষয় এই যে বিভিন্ন কর্মসূচি দেখুন, জুলাই ঐক্য দূতাবাস অভিমুখে কর্মসূচি দিয়েছে, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, এটা সেটা বিভিন্ন নামে এই যে ভৈফোর সংগঠন। আমি 1 বছর আগে এই ধরনের কোন সংগঠনের নাম শুনিনি, ইনকিলাব মঞ্চ নাম শুনিনি, জুলাই ঐক্য নামে সংগঠনের নাম শুনিনি। জুলাই ঐক্য সম্ভবত গতকালকে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী করেছে। এরা কারা আসলে? এদেরকে বলা হচ্ছে যে ছাত্র জনতা, ডাকসু জাকসু ইত্যাদি তারা অংশগ্রহণ করবেন। এই জুলাই ঐক্য বলুন, ইনকিলাব মঞ্চ বলুন, সবই জামাত শিবিরের এক একটা পার্ট। ডাকসু জাকসু কাদের দখলে? জামাত শিবিরের দখলে। পুরো প্যানেল জুড়ে শিবির এখানে জয়ী হয়েছে বা ইঞ্জিনিয়ারিং করে নিজেদের পক্ষে ফল নিয়েছে। তো কাজেই বাংলাদেশে এই মুহূর্তে জামাত শিবির যারা ধরুন চরম ভারত বিদ্বেষী অ্যাটিটিউড নিয়ে বা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ যে ভুল ছিল, ভারত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এটিও তারা স্বীকার করে না, এটি বরঞ্চ ভারতকে কাঠগড়ায় দাঁড় করায়। এমনকি খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই যে গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে একটি শব্দও খরচ করেননি যে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি যে ভারতের জন্য আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজে যেটি বলছি যে সত্যিকার অর্থে আমি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অশনি সংকেত দেখছি। যে কোনো সময় ভারত বাংলাদেশ সম্পর্ক পুরোপুরি লক হয়ে যেতে পারে এবং আমি বারবারই বলছি যে লক করে দিন আপনারা,
কারণ আপনারা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অ্যালার্জির কারণ হয়েছেন, মাথা ব্যথার কারণ হয়েছেন। এই ব্যথাটা বন্ধ করুন। বাংলাদেশ একা একা নিজে নিজে চলুক। কূটনৈতিক সম্পর্ক বন্ধ করলে, আপনার দূতাবাস বন্ধ করলে তো অনেক কিছু বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে। ব্যবসা বাণিজ্য, আপনার আকাশসীমা আমি ব্যবহার করে সারা পৃথিবীতে চলাচল করি, সবই তো বন্ধ হয়ে যাবে। সেগুলো করে দিন, করে দিয়ে একটু বোঝান যে বাংলাদেশ তোমরা কিভাবে চলো। বাংলাদেশ নয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজকের এই সিচুয়েশনে অস্বস্তিতে। ম্যাক্সিমাম 5 to 10% মানুষ চায় যে ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক, ভারতীয় অগ্রাসনের নামে ভারতীয় সহযোগিতা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক। এটা 5 to 10% মানুষ চায়। তাদের জন্য একটু বোঝানো উচিত। হ্যাঁ, হয়তো 90% মানুষের কষ্ট হবে। ওই 90% মানুষই তখন মাঠে নেমে এদেরকে উৎখাত করবে। সেই পরিস্থিতিটা তৈরি করবার সুযোগ দিন ভারতকে, এটাই বলবো। এছাড়া আর কিছু বলার নেই। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ঘোষিত হয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয় এই কর্মসূচিটি পালিত হয়ে গেছে অথবা কয়েক ঘন্টার মধ্যে এটা পালিত হবে। অবশেষে অরিন্দম কহিলা বিষাদে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচিতে আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, খুবই তৃপ্ত এবং দুই হাত তুলে এটাকে সমর্থন দিচ্ছি। কেন এটা বলার আগে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক কৃষক প্রতিদিন ঘরে ফিরে তার বউকে পিটায়। তো মাইট দেওয়ার পরে তারপরে বউ কিছুক্ষণ কান্নাকাটি করে ভাত দেয়। ততক্ষণে লোকটা যায় গিয়ে গোসল টোসল করে এসে ভাত খায়। এটা ছিল তাদের দীর্ঘদিনের রুটিন। তো একদিন ঘটনাটা ঘটলো, লোকটা বাসায় এসে বাড়িতে ফিরে আর বউকে পিটায় না। সে বিভিন্ন কাজকর্ম করছে, এটা করছে। বউ সামনে দিয়ে খালি ঘুরঘুর করে। তো লোকটা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি দেখা যায় খালি বারবার ঘুরঘুর করছো, কিছু বলবা? বউ তখন মুখ ঝামটা দিয়ে বলল, মারলে মাইরা দাও, গোসল করতে যাব। মানে তুমি যদি মারতে হয় তাহলে মাইর দিয়ে দাও, কারণ এটা তো রুটিন। তারপরে বউটা গোসল করতে যাবে। ভারতের অবস্থাটা হচ্ছে তাই, এবং আমার ধারণা যে তারাও অপেক্ষা করছে যে মারলে মাইরা দে, তারপরে গোসল করতে যাব। কারণ দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত 1.5 বছর ধরে প্রতিদিন যেভাবে 7 সিস্টারকে খেয়ে ফেলবে এবং ধ্বংস করে ফেলবে বলে অপেক্ষা করে, মানে বারবার আমরা সরকারি দলগুলো থেকে, সরকারি দলের নেতারা হুমকি দিয়ে যাচ্ছেন। আমার ধারণা সেই 7 সিস্টার্সের লোকজন যারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, তারা অধীর আগ্রহে বলছেন, ভাই কবে তোমরা আমাদেরকে মুক্ত করে দিবে। এই যখন পরিস্থিতি, তখন জুলাই ঐক্য নামে, জুলাইয়ের একটা জুলাইয়ের যে বিভিন্ন সংগঠন আছে তারই একটা সংগঠন, যেটা ছাত্র শিবিরের এবি জুবায়ের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা চালান। মানে বাংলাদেশের সব সংগঠনই তো গুপ্ত বাহিনীর সুপ্ত অবস্থায় চালান, বাট এইটা একটু প্রকাশ্যে চালান। সেই সংগঠন থেকে ডাক দেওয়া হয়েছে যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে। ঘেরাও করার পিছনে যে যুক্তিটা তারা দিয়েছেন, যে দাবিটা তারা করেছেন, এটা খুবই যৌক্তিক একটা দাবি। যে সেখানের মধ্যে যে মুশকিলটা তৈরি হচ্ছে, আমাদের দেশে অপরাধ করার পর অপরাধীরা পালিয়ে ভারতে চলে যাচ্ছে। এর বাইরে প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী, যাদের অধিকাংশই এই দেশের মধ্যে মামলা ফেস করছেন, তথা অপরাধী আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ হাসিনা সহ বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী, এমপি এবং ছোটোখাটো ইভেন তৃণমূলের নেতারা কলকাতা এবং দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এদেরকে ফেরত দিতে হবে। এবং বিশেষ করে হাদিকে মেরে যে 2 জন পালিয়ে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যে তারা ভারতে চলে গিয়েছেন। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, সেটার ফেরত দেওয়ার এবং এটা খুব প্রকাশ করার জন্য তারা এই দূতাবাসমুখী মিছিল করছেন। এবং আমি পত্রিকা সূত্রে যেটা দেখতে পেলাম, সেখানের মধ্যে আমাদের কিছু সাবেক সেনা কর্মকর্তারা থাকবেন। আপনারা জানেন যে এই সেনা কর্মকর্তাদের মধ্যে কিছু আছেন সাবেক সেনা কর্মকর্তারা বয়সের ভারে বা হয়তো ট্রেনিং দিতে মগজের কিছু ক্ষতি হয়ে গিয়েছিল আগে, যার কারণে তারা খুব উল্টাপাল্টা কথা বলেন। তারা গত বছর এই সময় বলেছিলেন যে 4 দিনে ক্যালকাটা দখল করে ফেলবেন, আরও কি যেন উদ্ভট কথা বলেন। তো আমি আশা করছি সেই সেই সেনা কর্মকর্তারা এই মিছিলে যুক্ত হবেন, এবং অবভিয়াসলি যেহেতু শিবির সংগঠন হিসেবে ডাক দিয়েছে, শিবিরের লোকজন যুক্ত হবেন। এবং এন্টি ভারতীয় যে সেন্টিমেন্টটা বাংলাদেশে আছে, সুতরাং শিবিরের যে শিশু সংগঠনগুলো আছে তারা বিভিন্ন ব্যানার এবং নামে এটার মধ্যে যুক্ত হবেন।
আমি শুরুতেই বলেছি আমি এই কর্মসূচি সর্বাত্মক সমর্থন করি। আমি নিজে একজন খুব ভারত বিরোধী লোক, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা কি আসলে শুধুমাত্র এই সৎ উদ্দেশ্যে করা হচ্ছে, নাকি এর পিছনে রাজনীতিকে আড়াল করার একটা চেষ্টা আছে? আপনারা জানেন এই সরকার যখন ব্যর্থ হয়, মানে তারা সবসময় ব্যর্থ, যখন ব্যর্থতা বেশি চোখে পড়ে যায় তারা কিছু পাবলিক স্টান্টবাজি করে। প্রথমে তারা কি করবে, তারা কোনো একটা নায়িকারে গ্রেফতার করে ফেলবে, ধরেন পরিমণিরে গ্রেফতার করে ফেলবে বা এরম কাউরে গ্রেফতার করে ফেলবে, এবং সেটা যদি না পারে তারপরে তারা কিছু একটা ড্রোন শো দিবে। ড্রোন শো দিয়ে যদি এটা না হয় তাহলে একটা হেলিকপ্টার শো দিবে, বিমান শো দিবে, বিমান থেকে পালাবে, বাতি জ্বালাবে, এইসব তামসা তারা করে পুরো জিনিসটাকে তারা একটা পাবলিক স্টান্টবাজিতে নিয়ে যায়। এই পাবলিক স্ট্যান্ডবাজির অংশ হিসাবে ভারতীয় দূতাবাস দখলের চেষ্টা হচ্ছে কিনা, দখল তো না, ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ মৌলিক যে প্রশ্নটা যদি তুলতে হয়, মৌলিক প্রশ্নটা তুলতে হবে হাদিকে কারা আক্রমণ করেছে, হাদিকে কারা মেরে ফেলার জন্য খুব নিখুঁতভাবে গুলিটা করেছে। ভাগ্য ভালো যে হাদি এখনো মারা যান নাই, চিকিৎসাধীন আছেন, এবং আমি কামনা করি, আশা করি যে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। কিন্তু ওনার এই হত্যা প্রচেষ্টাটা যারা করেছিল এরা কারা? ঢালাওভাবে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া হচ্ছে, এবং এই দুজনকে আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যে দুইজনকে প্রাইমারি সাসপেক্ট হিসাবে নেওয়া হয়েছে। বাট আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের সবাই একসময় আওয়ামী লীগ করতো, এখন সবাই গাছের পাতা সহ সবাই এখন বিএনপি করে। এবং এই সাদিক কায়েম যদি 5 আগস্টের পট পরিবর্তন না হতো, এখন উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সাথে মিছিল করতেন। সুতরাং এই যে দুইজনকে এখন আওয়ামী লীগ বলা হচ্ছে, তারা আদৌ কি আওয়ামী লীগ ছিল কিনা, না 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 তারা সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যার সঙ্গে জড়িত ছিল, এই প্রশ্নটা উঠতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু অনেকগুলো অস্ত্রসহ ব্যাংক না একটা কি যেন ডাকাতি করতে গিয়ে উত্তরা ধরা খেয়েছিল, একটা প্রতিষ্ঠান ডাকাতি করতে গিয়ে। এবং তারা কখন এটা করেছিল, যে 5 আগস্টের পরবর্তী 90 দিনের মাথায়, যখন এই সব ধরনের ডাকাতি এবং মববাজিরা আমাদের এখনকার যারা সরকারি নেতারা আছে তারা এবং তাদের পৃষ্ঠপোষকতায় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র এইসব মুখোশের আড়ালে এই লুটপাট মবতন্ত্র চলছিল। সেই সময় এই লুটপাট এবং ডাকাতি করতে গিয়ে দুইজন ধরা গিয়েছে, এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন এই ধরনের ধরা খায়, হান্নান মাসুদরা থানা গিয়ে ছুটিয়ে নিয়ে এসেছেন, নেগোসিয়েশন করে নিয়ে এসেছেন। এই কেসটাতে যেটা হয়েছিল, র্যাবের কাছে ধরা খাওয়ার পরে তাদেরকে হয়তো ওইখান থেকে থানা থেকে ছুটিয়ে আনার কোনো ভিডিও আমরা দেখি নাই, কিন্তু পরবর্তীতে তারা খুব দ্রুত জামিন পেয়ে গিয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশের একেবারে সাধারণ সাংবাদিক যারা আছেন, একেবারে যদি আমি বলি শাকিল, রূপাস, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অ্যাক্টিভিস্ট, সাধারণ লোকজন, কোনো এক কালে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, বা সে না করলে তার নানা করতো, বা নানার পাশের বাড়ির লোকটা করতো, এরা গ্রেফতার হয়েছে এবং এদের কারো জামিন হচ্ছে না। সেই জায়গায় অস্ত্রসহ এই দুটো লোক গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই কিভাবে জামিন পেয়ে গেল? কারণ ডক্টর ইউনূসের এই জঙ্গি মুক্তিকরণ কর্মসূচি যেটা 5 আগস্ট থেকে পরিচালিত হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের যত চিহ্নিত জঙ্গি ছিল, যত চিহ্নিত সন্ত্রাসী ছিল, কিলার ছিল, তাদের সবগুলোকে ধাপে ধাপে এরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তাদের একটা মাসল পাওয়ার গেইন করেছে। সেই মাসল পাওয়ারের অংশ হিসাবে এই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা না, এটা একটা যৌক্তিক প্রশ্ন রয়েই গেল আমাদের মনের মধ্যে। এবং সেই নেগোসিয়েশনের কোনো অংশ ছিল কিনা না এই কিলিং মিশন, এই প্রশ্নটা আছে। কেন আছে? এই লোকগুলো ঢাকা শহরে একটা কাণ্ড ঘটিয়ে কিভাবে ভারতে চলে গেল, যদি এই দাবি সত্য হয়ে থাকে, এই প্রশ্নটা উঠতে হবে। সরকারি কোনো গোয়েন্দা সংস্থার, সরকারি কোনো সংস্থার সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে ঢাকা শহর, ঢাকা হচ্ছে বাংলাদেশের একবারে সেন্ট্রাল, এখান থেকে একেবারে চলে গেল। কিভাবে চলে গেল? পুরো রাস্তা তাদেরকে কেউ ধরতে পারলো না। এবং আমাদের সীমান্ত রক্ষীরা কী করছে, আমাদের সীমান্ত ম্যানেজমেন্ট কী হচ্ছে, এই প্রশ্নটা আমাদেরকে তুলতে হবে। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে গ্রেফতার করবে, ফেরত দিবে, মেরে ফেলবে, অন্য দেশে পাঠিয়ে দিবে, নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে, এটা ভারতের সমস্যা। কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে, ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল, তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাদেরকে গ্রেফতার করা গেল না? বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে। এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের, আমি বলবো না পুরো অংশের, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি হত্যা চেষ্টার প্রয়াসের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে, এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টার ইঙ্গিতে
এই কাণ্ডগুলো হলেও হতে পারে। এই প্রশ্নগুলো তদন্ত সাপেক্ষ এবং আগামীতে দেখা যাবে। ফিরে আসছি ভারতীয় দূতাবাসকে ঘেরাওয়ের কর্মসূচিতে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশে একটা সেন্টিমেন্ট আছে, খুবই যৌক্তিক সেন্টিমেন্ট আছে, এবং সেই সেন্টিমেন্টের কারণ যে সীমান্ত হত্যা আছে এবং বিভিন্ন কাহিনী আছে। কিন্তু এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এই সরকার ব্যবহার করছে, এখানে তাদের রাজনৈতিক অসাধুতার একটা প্রশ্ন এসে যায়। আমার কথা হলো, ভাই একেবারে সেভেন সিস্টারকে শান্তিতে থাকতে দিব না, ডক্টর ইউনূস থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, সরকারের প্রতিটি স্তরের লোকজন এটা বলেছেন। ভাই করে ফেলেন, অন্তত এই কাজটা করে রেখে আপনারা যান, তাহলে তো বুঝবো যে একটা ভালো কাজ করছেন, সেভেন সিস্টার মুক্ত করেছেন। প্র্যাকটিক্যালি কি করছেন, কি কর্মসূচি আপনাদের, কিভাবে করবেন একটু ভেঙে বলেন, আমরাও চেষ্টা করি এটার মধ্যে শরিক হতে। আর যদি সেটা না পারেন, এই বাক্যবাজি করে মানুষেরকে ইমোশনাল সুরসুরি দিয়ে যে ফোকাস সরিয়ে নেওয়ার চেষ্টা, এই রাজনৈতিক অসাধুতাটা বাদ দেন। আমাদের মনে আছে এই আসিফ নজরুল, ডক্টর ইউনূসের ডানহাত, যেটা ডক্টর ইউনূস দেরিতে আসলে যে নিজেই চেয়ারে বসে পড়ছিল প্রধান উপদেষ্টা হিসেবে, সে আসিফ নজরুল বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে থাকে। তো এখান থেকে তুই 26 জন বের করে দাও আঙ্কেল। এই 26 জনকে আজ পর্যন্ত তুমি বহিষ্কার করতে পেরেছো, একটা তালিকা দাও। 26 লক্ষ লাগবে না, 26,000 লাগবে না, 2600 লাগবে না, 26 জন। তারা পারে নাই, কিন্তু কারণ বাস্তবে এই জিনিসটার অস্তিত্ব ছিল না। কিন্তু এই যে ইমোশনের খেলা খেলার জন্য, আবেগের খেলা খেলার জন্য তারা বিভিন্ন সময় এই ধরনের হাইপ তুলে জনগণকে বিভ্রান্ত করেছে। মূল ইস্যু থেকে চোখ সরিয়ে নেওয়ার একটা চেষ্টা চলেছে। ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো চুক্তি আছে। প্রথমে আসার পরে, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা শুনলাম তারা বারবার বলল যে সবগুলো আওয়ামী লীগ ছত্রনাশ করে ফেলেছে, সবগুলা বাজে চুক্তি, সবগুলা খুব খারাপ চুক্তি, দেশের স্বার্থ ছিল না, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আমি একমত। কোন কোন চুক্তি আপনারা বাতিল করেছেন গত কবে থেকে আপনারা আছেন? 1.5-2 বছর তো হয়ে গেছে, 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। আপনারা কোন কোন চুক্তি বাতিল করেছেন, এটা সরকার আমাদেরকে হিসাব দেন। এবং যদি চুক্তি বাতিল করে না থাকেন, কেন করেন নাই? যদি এগুলাতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তাহলে আপনারা মাপ চান, আপনারা বলেন আমরা ভুল করেছি, আমরা জনগণের কাছে ক্ষমা চাই, কারণ আমরা আওয়ামী লীগের পিছনে সুরসুরি দেওয়ার জন্য এই মিথ্যা তথ্যগুলো আপনাদেরকে দিয়েছে। প্রিয় দর্শক, আসুন আমি আপনি সকলে মিলে, ভারত আমাদের 3 দিকের প্রতিবেশী, তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে টর্চার করে, সীমান্তে কিলিং করে, ব্যবসা বাণিজ্যে খুবই আনস্টেবল সিচুয়েশন, তারা আমাদের পণ্য নিতে চায় না, তাদের পণ্য আমাদের কাছে পুশিং করতে চায়, তারা সীমান্তে তাদের নাগরিক পর্যন্ত আমাদের কাছে পুশিং করে, সীমান্তে তারা গুলি করে, বিভিন্ন ধরনের নির্যাতন তারা মানে আমাদের সাথে আন্তর্জাতিক পর্যায়ে করে থাকে। আমি পানি বন্টনের কথা তো আর নাই বললাম, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে আমাদেরকে তারা ন্যায্য হিস্যার পানি দিচ্ছে না। এই সব কিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে যে ইমোশনটা আছে, এইটাতে যদি সরকার খেলতে চায়, সরকারকে জবাব দিতে হবে ক্যাটাগরিক্যালি যে তারা এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিচ্ছেন। আর এই ব্যবস্থা যদি না নিয়ে থাকেন, তাহলে আমরা ধরেই নিব জনগণের চোখ, জনগণের দৃষ্টি মূল সমস্যাগুলো থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় বিরোধিতার একটা নতুন নাটক ডক্টর ইউনূস এবং তার সওয়াল বল শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় দূতাবাস ঘেরাও, হয়তো মানে একটু আক্রমণ নাটক সবই চলবে, কিন্তু সব কিছুর পরে আমাদেরকে মনে রাখতে হবে, এই সরকার যদি সত্যিকার অর্থেই দেখাতে চায় যে ভারত আমাদের জন্য একটা বিরাট শত্রু, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে কাজে। 26 লক্ষের হিসাব দিয়ে 26 লক্ষকে বহিষ্কার করে প্রমাণ করতে হবে, বাংলাদেশের সাথে ভারতের সকল চুক্তি বাতিল করে তাদেরকে প্রমাণ করতে হবে। আর ওই হ্যাডম যদি তাদের না থাকে, ওই জোর যদি তাদের না থাকে, বুঝতে হবে তারা আবার আরেকটা বাটপাড়ি নিয়ে আমাদের সামনে এসেছে, এবং আমাকে আপনাকে তখন মুচকি হেসে বলতে হবে, নাটক কম করো আসিফ নজরুল।